তুমিও আমায় জোরপূর্বক সহ্য করো না? মোটেই না। আমায় ভালোবেসে সহ্য করো? এবার আর মুখচোরা গম্ভীর ছেলেটির সাথে সাথে জবাব দিতে পারল না। কোনা চোখে তাকালো ছলছল চোখে নারীটির দিকে। তানশান চুপসে যেতে এর রূপকথার চোখের পানি গড়িয়ে পড়ল। সে ভেজা গলায় বলল, তুমি মিথ্যে বলেছো এতক্ষণ। ভালোবেসে নয়, জোরপূর্বক সহ্য করছো আমায়, তাই না? কেউ ভালোবাসে না আমায়। ক্রন্দনরত গলায় বলে রূপকথা গটগট করে নিজের ক্লাসের দিকে চলে গেল। তানশান বিমর্ষ চোখে তাকালো সেদিকে। অস্ফুট স্বরে বলে উঠে, তার অন্তঃস্থল বিষণ্ণতায় আচ্ছন্ন হয়। কি করে বলবে সর্বদা একা থাকতে পছন্দ করা ছেলেটি মিমি নামক মানুষটা আশেপাশে থাকলে কতটা আনন্দ অনুভব করে। প্রতি সন্ধ্যায় অপেক্ষা করে কখন তার ঘরে তার পড়াশোনার সঙ্গী আসবে। ছেলে আর স্ত্রী ছুটির সময় হয়ে আসতে তপবন নিজের পরনের পোশাক ঠিকঠাক করে নিজেকে গুছিয়ে নিল। অভিমানী ছোট স্ত্রীর মান ভাঙাতে সদ্য আনিয়ে রাখা ফুলের তোড়াটাও নিয়ে নিল। বেরিয়ে যেতে যেতে পরিচিত এক মধ্যবয়সী এমপ্লয়িকে দেখে মৃদু ইস্তস্ততার সাথে শুধালো। নাহিদ, শোন তো। নাহিদ নামক লোকটি দ্রুত এসে বলল। জি স্যার, বলুন। কালো প্যান্ট, কালো শার্ট, গুটিয়ে রাখা আস্তিন আর হাতে ঝুলতে থাকা একটা সোয়েটার সমেত নিজেকে দেখিয়ে তপবন বলল। আমি কেমন লাগছে? নাহিদ অপ্রস্তুত মৃদু হেসে বলল, গতিক পোশাকে, বাইরে যে কোনো পোশাকে আপনাকে অসাধারণ লাগে। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার নিজের কাঁধ সমান এক ছেলে আছে। ধুর, এত অবন্তার প্রশংসা শুনতে চাইনি নাহিদ। কোনো রকম আর কি সুন্দর লাগলেই হয়েছে। একবার স্যার বাপ বোঝাবে না কেন? আমি তো বুক ফুলিয়ে বলি, আমার নিজের সামনে এক সুদর্শন ছেলে আছে। বলেই তপবন হেসে উঠল। নাহিদও হাসলো। জিজ্ঞাসা করে, কোনো স্পেশাল কিছু স্যার? তানসান আর তার মিমিকে আনতে যাব, কিন্তু তানসানের মিমি রেগে আছে, তাই একটু রাগ ভাঙানোর চেষ্টা আর কি। নাহিদ সহ সকলেই জানে স্যার দ্বিতীয়বার জীবন শুরু করেছেন। সে মৃদু হেসে বলল, উইশ ইউ বেস্ট অফ লাক স্যার। কিন্তু এই নারীদের অভিমান ভীষণ প্যারাদায়ক, সহজে ভাঙে না। নাহিদ বলেই ত্যক্ত নিঃশ্বাস ফেলল। তপবন হো হো করে হেসে উঠল। তার কথায় রসিকতার সুরে বলল, মনে হচ্ছে তুমি বাজে অভিজ্ঞতায় অভিজ্ঞ নাহিদ। নাহিদ ঘাড় চুলকে বলল, তা একটু আধটু অভিজ্ঞ স্যার। তপবন হেসে বলল, আচ্ছা যাও, কাজ করো, আমিও যাই, তাদের দাঁড়িয়ে থাকতে হবে নয়তো। তপবন প্রসন্ন মনে বেরিয়ে আসে অফিস থেকে। চোখে মুখে মৃদু অনুভূতির আধিপত্য। মনে মনে ঠিক করলো ছোট্ট মেয়েটির ইচ্ছাকে প্রাধান্য দেবে, অভিমানগুলোকে আর প্রশ্রয় দেবে না। নব্য সূচনা স্নিগ্ধ অনুভূতিকে আর একটু বিশেষ করে গাড়ির ব্যাক সিটে কিনে রাখা শাড়িগুলো। মেয়েটি উপহার পেলে ভীষণ খুশি হয়। ছুটির ঘন্টাটা বাজতেই রূপকথা প্রতিদিনের মতো স্কুলের প্রধান ফটকের পাশে এসে দাঁড়ালো তানশানের অপেক্ষায়। আজও তার একটা ক্লাস হয়নি, এর জন্য সকলে একসাথে ছুটি দেওয়া হয়েছে। জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে মেন গেট সংলগ্ন এরিয়াতে। রূপকথা অলস নয়নে সেই ভিড়ের মাঝে ছেলেকে খুঁজছিল। মানুষের মুখ দেখতে দেখতে অলস সময় কাটানো সেই মন্থর মুহূর্তগুলো হঠাৎ থমকে গেল এক তীব্র বিস্ময়ে। শান্ত শ্রান্ত মুখায়াভাবে খেয়ে গেল অস্থিরতা এক ঝড়ো হাওয়া। দু চোখে অবিশ্বাস্য বিস্ময়। বছরের পর বছর যাকে কল্পনায় আগলে রেখেছে, যাকে প্রতিটা প্রার্থনায় অক্ষত দেখতে চেয়েছে, সেই মানুষটি আজ রক্ত মাংসের শরীরে দাঁড়িয়ে। রূপকথা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। হাতের তালু দিয়ে সজোরে চোখ রগড়ালো সে। এটা কি মরীচিকা? কোনো অলিক বিভ্রম নয় তো? কিন্তু না, ওই তো সেই অমলিন পিতৃস্নেহে মাখানো চোখের দৃষ্টি, ওই চেনা ভুবন ভুলানো হাসি, হাঁটার সেই চিরচেনা ভঙ্গি আর ঋজু দেহভঙ্গি। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল। পুনরায় হারিয়ে ফেলার ভয়ে রূপকথা নিজের সমস্ত শক্তি নিংড়ে ভিড়ের মাঝে আর্তনাদ করে উঠল। আব্বু। কিন্তু অজস্র মানুষের কলকাকলিতে সন্তানের সেই হাহাকার মেশানো ডাক অগোচরে মিলিয়ে গেল। রূপকথার গাল বেয়ে তখন আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। সে ভিড় ঠেলে পাগলের মতো এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই বাহুতে কারো স্পর্শ আর মৃদু ধাক্কায় থমকে দাঁড়াতে হলো তাকে। ছোট্ট নিহাম থতমত খেয়ে ক্ষমা চাওয়ার জন্য মাথা তুলতে রূপকথাকে চিনে ফেলল সে। একগাল হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ওকে ভাবি। রূপকথা বিমূঢ় হয়ে নিহামের দিকে তাকালো, কিন্তু তার বিস্ময়ের ঘর নিমিষে আতঙ্কে রূপ নিল যখন দেখলো নিহাম তাকে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে সেই কাঙ্ক্ষিত মানুষটার হাত চেপে ধরল। গভীর অধিকার বোধ নিয়ে নিহাম লোকটাকে জড়িয়ে ধরল। মুহূর্তেই রূপকথার চোখের সামনে রঙিন পৃথিবীটা ধূসর পাণ্ডুর বর্ণ ধারণ করলো। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। অন্তরাত্মা তখন ডুকরে কেঁদে উঠে শুধু একটাই প্রার্থনা করছে, সবটা মিথ্যে হোক, সবটা নিছক ভ্রম হোক।
অনাকাঙ্ক্ষিত এবং বহুল আকাঙ্ক্ষিত মানুষটি যখন পুনরায় হারিয়ে যাচ্ছিল তখন রূপকথা দিক দিশেহারা হয়ে পড়ল। শুক্তারাকে আর মাকে কি জবাব দেবে, এই এক প্রশ্ন নিয়ে রূপকথা ভিড় ঠেলে রুদ্ধশ্বাসে ছুটতে লাগলো। কিন্তু গেট পেরোতে দেখলো মানুষটা কালো রঙের একটা দামি গাড়িতে করে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটেও যখন রূপকথা গাড়িটাকে ধরতে পারল না তখন সে উন্মাদ হয়ে পড়ল। কি করবে? 10 বছরের দীর্ঘ প্রতীক্ষা কি তবে এক নিমিষেই শেষ হয়ে যাবে? এই যান্ত্রিক শহরে বাবাকে পুনরায় হারানোর আতঙ্কে যখন রূপকথা প্রায় উন্মাদ, প্রায় ঠিক তখনই তার পাশে দ্রুতগামী এক বাইক এসে থামলো। গাড়ি থামিয়ে তৃষান মৃদু বিক্ষিপ্ত কণ্ঠে বলল, ফোন দিলে ফোন ধরবে না? কলেজে আসো না ঠিক মতো? আমার পাগল বানাতে চাচ্ছ? সকাল থেকে খুঁজছি তোমায়। কিন্তু রূপকথার মস্তিষ্কে ঢুকলো না তৃষানের কথাগুলো। তার অশ্রু ভরা মুখে হাসি ফুটে উঠল তৃষানের বাইকটা দেখে। তৃষান কপাল কুঁচকে অস্বাভাবিক বিধ্বস্ত মেয়েটাকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে? এমন করছো কেন? আজকালও কি তোমার কেউ নিতে আসেনি? ভয় নেই, আমি আছি তো। তৃষানের কণ্ঠে রূপকথার ঘরমাক্ত বিবর্ণ মুখটি ঠিকরে কান্না বেরিয়ে এসে বাবা নামক মানুষটিকে দূরে চলে যাওয়ার ভয়ে সে অশ্রু রুদ্ধ কণ্ঠে অনুনয় করে বলল, আমায় একটু সাহায্য করবেন? ওই যে কালো গাড়িটাতে আমার বাবা আছে, একটু ওই গাড়িটার পিছু নেবেন, নয়তো আমি আবার চিরতরে হারিয়ে ফেলবো আমার বাবাকে, প্লিজ। তৃষান কিছুই বুঝতে পারল না। মৌন সম্মতি দিলে রূপকথা দ্রুত গাড়িতে উঠে বসে গাড়িটা সর্বোচ্চ গতিতে কালো প্রাইভেট কারটিকে অনুসরণ করে। পেছন থেকে অনবরত চেঁচিয়ে যাওয়া তানশান হাঁটু আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়ে রূপকথাকে ধরতে না পেরে। সে কাল বিলম্ব না করে ছুটে যায় কাঙ্ক্ষিত জায়গাটিতে। তপবন গাড়ির স্টিয়ারিং আঁকড়ে অপেক্ষা করছিল স্ত্রী সন্তানের জন্য, কিন্তু হঠাৎ করে চোখ থেকে অপেক্ষারত স্নিগ্ধতা সরে যায়। চোখের সামনে নিজের স্ত্রীকে অন্যের বাইকে দেখে চমকালো তপবন। তার থেকেও বেশি চমকালো যখন দেখলো ওটা আর কেউ নয় বরং তৃষান। প্রতিবারই তৃষানই কেন? সবটা কি কাকতালীয়? তানশান দুর্বার গতিতে ছুটে এসে গাড়িতে বসে বাবাকে তাড়া দিয়ে বলে, পাপা, মিমি ত্রিশান চাচুর সাথে ওইদিকে কোথায় গেল? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও, তাদের পিছু নাও। তপবন নির্বাক চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট দিল। ধোয়াটে কাচের উপস্থিতির কিছু তিক্তকণা বারবার ঝাপটাচ্ছে। তবে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? স্ত্রীকে দেওয়া স্বাধীনতার মাসুল তাকে বাজেভাবে দিতে হবে? পুরনো বিদঘুটে অভিজ্ঞতায় তপবন ওই মুহূর্তে ভালো কিছু আর ভাবতেই পারল না। অবচেতনে তপবন শুধু একটাই প্রার্থনা করে, রূপকথা যেন তাকে আফসোস করার কোনো সুযোগ না দেয়। এক জীবনে এতবার ভেঙে চুরে তছনছ হওয়ার পর আবারও সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি তার নিঃশেষ হয়ে গেছে। কালো রঙের প্রাইভেট কারটি যখন সেভ অ্যান্ড সেফ সুপার শপের সামনে ব্রেক কষলো ঠিক তখনই রূপকথা তৃষান সেখানে এসে পৌঁছালো। বাবাকে দেখতে পেয়ে রূপকথা দু চোখে খুশির ঝিলিক খেলে গেল। বাইক থাকতেই সে কোনো দিকে দৃষ্টিপাত না করে এক প্রকার ছুট লাগালো প্রবেশদ্বারের দিকে। তৃষান বাইকটা রাখতে গেল। দারোয়ানের কড়া বাধা, সেখানে আর তিল ধরনের ঠাঁই নেই। বাধ্য হয়ে রূপকথার দিকে একবার উদ্বিগ্ন নজর বুলিয়ে তৃষান নিউ মার্কেটের দিকে এগুলো বাইক রাখার নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু বিধিবাম, কাঙ্ক্ষিত কিছুর খুব কাছে গিয়েও মানুষ অনেক সময় থমকে যায়। রূপকথা যখন সুপার শপের ভেতরে পা রাখবে ঠিক তখনই কেউ ক্ষিপ্ত হস্তে তার বাহু টেনে ধরল। রূপকথা চমকে পিছনে ফিরতে তপবনের থমথমে মুখাবয়ব ভেসে উঠল। চোখে মুখে মেঘলা দিনের মতো এক জমাট বাঁধা আক্রোশ আর গভীর গাম্ভীর্য। ধূসর চোখের মণি দুটো রাগের তোপে যেন আরো গাঢ় ধূসর হয়ে উঠেছে। বিমূর রূপকথা অনাহুতর ন্যায় বলে উঠল, তানশানের পাপা, আপনি? তপবন কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ইস্পাত দৃঢ় মুঠিতে রূপকথাকে এক প্রকার টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে এলো সে। রূপকথা হাত ছাড়াতে ছাড়াতে ছটফট করে উঠল, তানশানের পাপা কি করছেন? আপনি আমায় নিয়ে যাচ্ছেন কেন? আমার কথা শুনুন। ওখানে মেয়েটির ক্রমাগত জোরাজোরিতে তপবনের পায়ের গতি থামলো ঠিকই, কিন্তু মেজাজ নরম হলো না। সে আরো শক্ত করে রূপকথার কনুই চেপে ধরল। মেয়েটার অশ্রু ভেজা চোখে চোখ রেখে হিসিয়ে বলল, কি হচ্ছে রূপকথা? রাস্তাঘাটে এমন করছো কেন? চুপচাপ গাড়িতে ওঠো, তোমার সব কথা শুনবো, কিন্তু বাড়িতে গিয়ে। 10 বছরের দূরত্ব অপেক্ষা দুঃখ দৈন্যার অবসান ঘটাতে যাচ্ছে আজ। রূপকথা রীতিমতো কাঁপছে, কণ্ঠনালী আটকে আসছে। সে তোতলাতে তোতলাতে বলল, তানশানের পাপা, ওখানে আব্বু। বলতে বলতে রূপকথার চোখ যায় কালো গাড়িটার দিকে। সদ্যই সেটাতে তার যাত্রী উঠে বসেছে। চলে যাবে ভাবতে রূপকথা গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। জোরপূর্বক তপবনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পুরোনায় ছুটতে চায়, কিন্তু পারে না। তপবন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে তপবন উচ্চস্বরে ধমকে উঠল, স্টপ ইট রূপকথা, অনেক হয়েছে। রূপকথার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল এক ফোঁটা। ফুপিয়ে কেঁদে উঠে তপবনের ক্রোধের আগুনে দগ্ধ লাল মুখশ্রীর দিকে তাকায়। অসহায়ত্ব ভরা কণ্ঠে বলে, তানশানের পাপা, ওই গাড়িতে আমার আব্বু আছে। আর যদি হারিয়ে ফেলি তবে আমি শুকতারাকেও কি জবাব দেব? একটু গাড়িটাকে থামান না। তপবন থমকালো। সে চকিতে তাকায় সদ্য স্টার্ট দেওয়া গাড়িটার দিকে। দ্রুতগতি সম্পন্ন গাড়িটা অনেক দূরে চলে যেতে রূপকথা পেছন থেকে চেঁচিয়ে উঠল,
আব্বু, আব্বু শুনতে পাচ্ছ? আমি রূপকথা, তোমার মেয়ে। তাছাড়া পাপা কিছু করুন না, ওই গাড়িটিকে থামান না একটু। তপবনের বিমূঢ় দৃষ্টি একবার ধাবমান গাড়িটার দিকে যায়, পরক্ষণে ফিরে আসে রূপকথার বিধ্বস্ত মুখ পানে। একরাশ বিস্ময় আর অবিশ্বাসের দোলা চলে, শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে শুধালো। ওই গাড়িতে তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ তানসানের পাপা, ওই গাড়িতে আমার আব্বু আছে। পাথরের ন্যায় থমকে যাওয়া তপবন স্থবিরতা ভেঙে দ্রুত পকেট থেকে ফোন বের করলো। রূপকথা তখনও ছটফট করছে, যেন এক লহমায় পৃথিবীটা তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে। রূপকথার বিধ্বস্ত মুখ পানে সতর্ক দৃষ্টি ফেলে তপবন ক্ষীণস্বরে বলল। খালুজান, তুমি কি দেশে এসেছো? খালামণি গাড়ি নিয়ে কি মাতুরি সেপের সামনে থেকে গেছে? অপর প্রান্তে পরবর্তী কথা শোনা গেল না, বরং 3 মিনিটের মাথায় বহুল আকাঙ্ক্ষিত কালো গাড়িটি এসে থামল তপবন রূপকথা তানসানের সামনে। রূপকথা তখন চমকে তাকায় তপবনের মুখ পানে, তপবনও তাকিয়ে মেয়েটির অবিশ্বাস্য মুখ পানে। ততক্ষণে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সেই স্নিগ্ধ পিতৃসুলভ হাসি মাখা মুখটি। ওয়াহেদ অমায়িক একচিলতে হাসি নিয়ে তপবনের দিকে এগিয়ে এলেন, চারপাশে থমথমে পরিস্থিতি বুঝতে না পেরে সহজ হাসজ্জ্বল স্বরেই বললেন। তপবন, তুমি এখানে? আমি খেয়ালই করিনি তোমাদের। তানসান জি, কেমন আছো দাদু ভাই? মিমির দিক থেকে দৃষ্টি সরাতে পারছিল না তানসান। সে এক প্রকার ঘোরের মধ্যে থেকে যান্ত্রিকভাবে জবাব দিল। ভালো আছি দাদু ভাই। তপবন কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে এলো। সেই রূপকথার সেই বিস্ফোরিত অশ্রু সজল দৃষ্টি থেকে চোখ সরিয়ে সরাসরি ওয়াহেদ সাহেবের চোখের দিকে তাকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল। খালুজান ভালো আছো? ও আমার স্ত্রী রূপকথা। দেখো তো চিনতে পারো কিনা? রূপকথা নামটি কানে আসা মাত্রই ওয়াহেদের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এক অজানা আশঙ্কায় তার হৃৎপিণ্ড যেন একটা স্পন্দন মিস করলো। তিনি বিমূঢ় হয়ে তাকালেন তপবনের বাহুবন্ধনে আটকে থাকা সেই বিলীন স্থবির মেয়েটার দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে ওয়াহেদ সাহেবের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। মেয়েটার মুখায়ভাবে নিজের প্রতিচ্ছবি দেখে তিনি অস্থির হয়ে পড়লেন। 10 বছরের লালন করা ভয় আর গোপনীয়তাগুলো যেন আজ অনাবৃত হওয়ার পথে। ওয়াহেদের সেই অস্থির ও কুঞ্চিত দৃষ্টি দেখে রূপকথার শরীর যেন আরো নিস্তেজ হয়ে এলো। সে তার অশ্রু ভরাক্রান্ত চোখে বাবা নামক এই মানুষটির আপাদমস্তক খুঁটিয়ে দেখতে লাগলো। প্রতিচ্ছবিটা আজ কতটা অচেনা। দীর্ঘ প্রতীক্ষার পর এমন এক বিভৎস ও ঘৃণ্য বাস্তবতার মুখোমুখি হতে হবে জানলে রূপকথা কোনোদিনও স্রষ্টার কাছে এই মানুষটার প্রত্যাবর্তনের প্রার্থনা করত না। ঠিক সেই মুহূর্তে নিহামেশে ওয়াহেদের হাত শক্ত করে ধরল। রূপকথা সেই আঁকড়ে ধরা হাতটার দিকে নির্নিমেষ তাকিয়ে বিদীর্ণ কণ্ঠে শুধালো। ও কে হয় আপনার? ওয়াহেদের মুখে কোনো শব্দ নেই, তার চোখে মুখে কেবল এক অপরাধ বোধ মিশ্রিত কিংকর্তব্য বিমূঢ়তা। নিহাম অমলিন হাসি নিয়ে বলে উঠল। নিহামের সেই সরল স্বীকারোক্তি রূপকথার মস্তিষ্কে যেন তপ্ত সীসার মতো বিঁধল। এক অসহ্য ঘৃণ্য সত্য হজম করার যন্ত্রণায় তার স্নায়ুগুলো ছিঁড়ে যেতে লাগলো। সে ক্ষীণ অথচ তীক্ষ্ণ স্বরে বলে উঠল। আপনার ছেলেও আছে? চমৎকার। কত সুখী আছেন আপনি, দেখে সত্যি প্রাণ জুড়িয়ে গেল। সে পুনরায় তাকালো তার জন্মদাতার নতমুখী অবয়বের দিকে। বাবা নামক পবিত্র সম্বোধনটি এই মুহূর্তে লোকটার নামের পাশ থেকে চিরতরে বিলীন হয়ে গেছে। অতিশোকে পাথর হয়ে যাওয়া রূপকথা ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ঝুলিয়ে বলল। ভালো আছেন খালুজান? আমায় চিনতে পেরেছেন তো? আমি রূপকথা, এক কলুষিত নিকৃষ্ট ঔরসজাত আমি। চিনতে পারার কথা, আবার ভুলেও যেতে পারেন, বলা যায় না। মানুষ তো আস্ত এক গিরগিটি, তারা ভয়ঙ্করভাবে তাদের রূপ বদলে নেয়। পরপরই উন্মাদের ন্যায় বলে। চিনতে পারেননি বোধ হয়। দাঁড়ান, আমি আপনার স্মৃতি ঝালিয়ে দিচ্ছি। 10 বছর আগে বাগেরহাটের সেই জীর্ণ ঘরে আপনি যে 3টা পশুকে ফেলে এসেছিলেন, তাদের মনে পড়ছে? পশুই বললাম, কারণ আপনি যা করেছেন তা কোনো মানুষের সাথে করা তো সম্ভব নয়। ওয়াহেদ সজোরে এক শুকনো ঢোক গিলল। 10 বছরের ধুলোবালি মাখা সেই স্নিগ্ধ স্মৃতিগুলো উজ্জীবিত হতে লাগলো। কোলজোরে সারাক্ষণ আহ্লাদ করা সেই ছোট্ট মেয়েটির প্রতিচ্ছবি তার চোখের সামনে দাপিয়ে বেড়ালো। সে কম্পিত কণ্ঠে বলে উঠল। রূপকথা, মা আমার। এক বহুল প্রতীক্ষিত ডাক, অথচ সেই সম্বোধনে রূপকথার অস্থিমজ্জা পর্যন্ত তীব্র ঘৃণায় রিরি করে উঠল। সে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল। থামুন খালুজান, আর একটা শব্দও নয়। চিনতে পেরেছেন এইটুকুই যথেষ্ট। নামের শেষে মা সম্বোধন জুড়ে দিয়ে ওই পবিত্র সত্তাটিকে আর কলুষিত করবেন না। আপনার মতো ঘৃণ্য মানুষের মুখে এই স্বর্গীয় ডাকটি বড্ড বেমানান। পরপরই আকুতি ভরা কণ্ঠে বলে উঠে। আমায় একটা কথা বলুন তো, আমাদের অপরাধটা কি ছিল? আমার মা ওই মহিলার কি অপরাধ ছিল? সে আপনি বলতে পাগল ছিল। আজ 10 বছর সে আপনার অপেক্ষায় গুমড়ে গুমড়ে মরছে। আমরা 2 বোন আধা ঘন্টা আগ পর্যন্ত স্বপ্ন দেখতাম কোনো একদিন আমাদের বাবা ফিরে আসবে, আমাদের সব দুঃখ সেদিন ঘুচে যাবে।
আমার ছোট বোনটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো কেমন হতো যদি ম্যাজিকের মতো আমরা আব্বাকে খুঁজে পেতাম। আমায় যখনই ফোন দেয় তখনই বলে, বুবু তুই তো শহরে থাকিস, একটু দুলাভাইকে বল না আব্বুকে খুঁজে বের করতে। আজ ম্যাজিকের মতোই সব সত্যি হলো, কিন্তু এই বাস্তবতা এত জঘন্য কেন? আপনার নিখোঁজ হওয়ার যন্ত্রণার চেয়েও এই সত্যটা বেশি বিষাক্ত। আমি কি করে সুক্তারাকে বলবো যে আমাদের বাবা একজন চরিত্রহীন মানুষ? সে আমাদের ফেলে অন্য কোথাও সুখে সংসার করছে। আমার মা আর বোনটা তো মরে যাবে। রূপকথা ফুপিয়ে কাঁদছে আর বলছে 10 বছর ধরে লালন করা ভয়গুলোর সম্মুখীন ওয়াহেদের কাছে কৈফিয়ত দেওয়ার মতো একটা শব্দ নেই। পৃথিবীর সকল কৈফিয়ত বুঝি ফিকে পড়বে ফেলে আসা কুলকিনারাহীন ওই 3 অবলা নারীর আর্তনাদের কাছে। তপবনের সব ভ্রান্ত ধারণা বাজেভাবে মুখ থুবড়ে পড়ল। সে দ্রুত বিধ্বস্ত মেয়েটাকে আগলে নিল। রূপকথা অশ্রুসিক্ত চোখ তুলে তাকায় আগলে ধরা মানুষটার দিকে। চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে আসতে এসে মিহিসরে বলল, তানসারে পাপা, এগুলো সব স্বপ্ন ছিল তাই না? একটা ভয়াবহ দুঃস্বপ্ন। হ্যাঁ, চলুন না আমরা বাড়ি ফিরে যাই। মানুষের এত নিষ্ঠুরতা নিতেই পারি না আমি। কেউ আমাদের এমন কঠিন শাস্তি দিতেই পারে না। চলুন, আমি আর এসব দুঃস্বপ্ন দেখতে চাই না। তপবন ব্যথিত নয়নে মেয়েটার উদ্ভ্রান্ত চাহনির দিকে তাকালো। আদুরে স্বরে বলল, শান্ত হও রূপকথা। সরব রূপকথা রক্তচক্ষু নিয়ে তাকায় তপবনের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে আমি কি বলেছি আমি বাড়িতে যাব, এক্ষুনি চলুন। ও, তাকে তো একটা ধন্যবাদ দেয়া বাকি। বলেই রূপকথা ফের তাকায় নতশিরে দাঁড়িয়ে থাকা বাবার বেশে সবচেয়ে নিকৃষ্ট মানুষটার দিকে। অশ্রুসিক্ত নয়নে চেয়ে গাল ভরে হেসে বলল, আপনাকে ধন্যবাদ খালুজান। আপনার কাপুরুষতার কারণে আজ আমি এই মানুষটার স্ত্রী। আপনার বদলতে আমি নিকৃষ্ট পৃথিবীতে একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি, আর এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। লোকটার 5টা কাপুরুষের থেকে আলাদা, যে একজন ভালো বাবা, একজন ভালো স্বামী। আসি, হ্যাঁ? দোয়া করবেন যেন আপনার ছায়াও আমার আর আমার পরিবারের উপর না পড়ে। বলেই রূপকথা এক প্রকার ছুটে পালিয়ে যায় ঘৃণ্য বাস্তবতা থেকে। তানসানও দ্রুত মিমির পেছনে গাড়িতে উঠে বসলো। স্ত্রী সন্তানের থেকে দৃষ্টি সরিয়ে তপবন তাকায় ওয়াহেদের নত মুখ পানে ক্ষীণস্বরে বলল, আমি কি বলবো বুঝে উঠতে পারছি না খালুজান, তবে এই মুহূর্তে তোমার মুখটা দেখতেও আমার ঘৃণা হচ্ছে। ওই পরীর মতো মেয়ে দুটোর সাথে যা হয়েছে সেইটা ওদের প্রাপ্য ছিল না। আমি কোনো কৈফত শুনতে চাই না, শুধু এতটুকু বলবো, আজকের পর আমার স্ত্রী আর আমার এই ছোট পরিবারটা থেকে তুমি দূরে থাকবে। 10 বছর আগে তুমি স্বেচ্ছায় হারিয়ে গেছিলে, আর আজ থেকে আর একবার চিরতরের জন্য হারাবে। প্রয়োজনে আমি তোমায় সাহায্য করব, কিন্তু ওই 3টা মানুষের জীবনে তোমার ছায়া যেন আর না পড়ে। ওরা তোমাকে হারানোর কষ্ট সে বেঁচে থাকতে শিখে গেছে। তোমাকে ফিরে পেয়ে পুরোপুরি শেষ হতে দিব না আমি। আশা করি বুঝতে পেরেছ। বলেই তপবন লম্বা লম্বা কদম ফেলে গাড়িতে উঠে বসে। ওয়াহেদ নতশির চুপ করে দাঁড়িয়ে থাকে সেথায়। কাজ তুলে দিলে এ শব্দ বিচ্ছিন্ন হয়ে পড়ল গাড়ির ভেতরটা। পিনপতন নীরবতায় গাড়ির মধ্যকার গুমট পরিবেশ ধীরে ধীরে আরো তীব্রতর হলো। 3 জনের শ্বাস প্রশ্বাস ব্যতীত অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। তানসান বারবার চঞ্চল দৃষ্টিতে তাকাচ্ছে বাবা আর মায়ের দিকে, কিন্তু কেউ একটা কথা তো দূর, মাথাও তুলছে না। অন্তঃস্থলে অজস্র প্রশ্ন বেদনা নিয়ে সে আবার চুপটি করে বসে রইল। তবে গাড়ির মধ্যকার সে ভীতিকর গুমট পরিবেশ কিয়ৎকাল বাদে ভেঙে গেল হঠাৎ কেউ হাউমাউ করে কেঁদে উঠতে। তানসান চমকে পিছু ফিরে তাকায় ব্যাক সিটে বসে হাউমাউ করে কাঁদতে থাকা রূপকথার দিকে। এলোমেলো হিজাব খামচে ধরে রূপকথা কাঁদছে আর ছটফট করছে। সে অস্ফুট স্বরে ডাকে, মিমি। তপবন জিভ দিয়ে ঠোঁট ভিজে আলগোছে ছেলের হাতের উপর হাত রেখে থামিয়ে দিল। তানসান তাকায় বাবার দিকে। তপবন চোখে আশ্বস্ত করে কিছু না বলার জন্য। পুরোটা রাস্তা রূপকথা সেভাবেই কাঁদতে থাকে। বাড়ির ভেতর গাড়ি ঢুকতেই তপবন গ্যারেজে গাড়ি ঢুকে ছেলেকে ক্ষীণ স্বরে বলল, আব্বু উপরে যাও, আমি তোমার মিমিকে নিয়ে আসছি। তানসান তখন হতভম্ব কান্নারত মিমিকে দেখে। কাউকে কাঁদতে দেখে তার ভীষণ কষ্ট হয়। সে মাথা নেড়ে সায়জানি ঘরে চলে যায়। তপবন লম্বা একটা নিঃশ্বাস ফেলে বের হয়ে পিছনের সিটে গিয়ে বসলো। ব্যাক সিটে গুটিয়ে শুয়ে থাকা কান্নারত দেহটিকে নির্বিকার দুহাতে শক্ত করে বুকে জড়িয়ে নিল। সহসা রূপকথা ফুপিয়ে কেঁদে উঠল। তপবনের শার্ট খামচে ধরে অভিযোগে ভরপুর নয়নে তাকায় আর বলে, আমার মায়ের কি দোষ ছিল? ওই ওই লোকটা কত ভালো আছে, আর আমার মা, আমার বোনটা 3 বেলা ঠিক করে খেতেও পারে না। আপনি দেখছেন না? দেখেছেন না আপনি? দেখেছেন না ওই লোকটাকে? ওই লোকটা আমার বাবা ছিল। প্রতিদিন অফিস থেকে আসার পথে আমাদের জন্য ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসতো, শহুরে খাবার। আর আজ কত পার্থক্য! বড় গাড়িতে চলাফেরা করে সে, আর আমার মা ছেঁড়া জুতো সেলাই করে পরে। তপবন নিরুত্তর অনবরত তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রূপকথা ফের কান্নারত চোখ তুলে বলে, বাবারা এমন হয়? কোনো বাবা কি এমন করতে পারে?
সে জীবিত ছিল, অথচ ভালো ছিল, অথচ একটাবার ফেলে আসা সন্তানদের খোঁজ কি করে না নিয়ে থাকতে পারলো সে? পুরুষ মানুষ এতটা অনুভূতিহীন। আপনিও কি এমন অনুভূতিহীন? আপনিও কি ছেড়ে দেবেন আমায়? তপবন ম্লান হাসলো মেয়েটির কথায়। অশ্রু আর ঘেমে নিয়ে একাকার মুখটি বা হাতে মুছিয়ে দিয়ে হিজাবটা খুলে ফেললো। এলোমেলো চুলগুলো হাতের ভাঁজে গুছিয়ে দিয়ে ছোট্ট মুখটি দু হাতের আজলায় নিয়ে নেয়। প্রবল অধিকার আর আদরের সাথে কষ্টগুলো শুষে নেওয়ার প্রয়াসে ঠোঁট ছুঁয়ে দেয় দুই ভ্রুর মাঝ বরাবর। পরপরই দুই চোখের পাতায় একদম জড়তাহীন বদ্ধ নেত্রের রূপকথা খামচে ধরল শার্টের আস্তিন। পেট গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছতে মুছতে তপবন শুধায়, তুমি থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত? তিত্তির করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় কামড়ে রূপকথা ঘন ঘন মাথা নাড়ল। তপবনে স্মিত হেসে আবার ঠোঁট ছুঁয়ে দেয় কপালে, অতঃপর দৃঢ় গলায় বলে, তুমি থাকলে আমি আজীবন যত্ন আর সম্মানের সহিত তোমায় আগলে রাখবো। কখনো সংসার তৈরি করার সুযোগই দেব না। অবিশ্বাসের খেয়ালে মুগ্ধ এই পৃথিবীতে আমরা না হয় স্বস্তির এক অদ্ভুত অসমযোগর হিসেবে থেকে যাব। রূপকথা আবারও অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে চেয়ে রইল। সৌন্দর্য, অবস্থান, পদ, সামাজিক অবস্থান, বয়সের পার্থক্য সবকিছু ছাপিয়ে সে আজীবন থাকতে চায় মানুষটার সাথে। তপবন চোখের পানি মুছে দিতে দিতে বলল, তবে এসব চিন্তা এখন বাদ দাও। তোমার বাবা 10 বছর আগে হারিয়ে গেছিল, এইটাই দ্রুত সত্য। শুক্তার আর আমার জন্য তুমি, আমি আর তানশানে যথেষ্ট। আর কারো প্রয়োজন নেই। যেটা এতদিন আড়ালে ছিল তা আড়ালে থাকতে দাও। এই 10 বছরের আম্মা আর শুক্তারা দুঃখগুলোকে সামলে উঠতে শিখে গেছে। নতুন করে দুঃখ করার প্রয়োজন নেই, তাদের জন্য আমরাই যথেষ্ট। রূপকথা নিস্তেজ দেহে তাকিয়ে রইল দৃঢ় মুখ পানে। বাবা নামক মানুষটার চোখে মুখেও ছোটবেলায় এমনই দৃঢ়তা ছিল সন্তান আর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সময়ের ছলনায় তা এখন কেমন বিদঘুটে স্মৃতি। তাই সে পুনরায় শুধালো, আপনি কি সারা জীবন আমার পাশে থাকবেন? তপবন গাঢ় নেত্রে কাঁপতে থাকা পাতলা ঠোঁট জোড়া দেখতে দেখতে টলটলে নেত্রদয়ে দৃষ্টি রাখে। স্মিত হেসে মেয়েটার বাহু জড়িয়ে আরেকটু বুকের কাছে টেনে নিয়ে আদুরে গলায় শুধায়, আপনি কি চান মুরব্বী? কথার ছলে রূপকথা নিরুত্তর শুধু চেয়ে রইল। তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল, মুরব্বী যদি চাই আমি আজীবন তার পাশে থেকে যাই, তবে আমি আজীবন তার পাশে থেকে যাব। আপনি কি চান? রূপকথা মাথা নেড়ে ক্ষীণ স্বরে বলল, চাই। তপবন স্মিত হেসে বলল, মুরব্বীর কথা সে ধার্য। সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে মুরব্বী। এই বুড়ো কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর আপনার পিছু ছাড়বে না, বিরক্ত হলেও না। রূপকথা বলহীন দুর্বল কণ্ঠে বলল, ভালোবাসা পাওয়ার জন্য আমরা সারা জীবন ছটফট করেছি। বিরক্ত অন্তত হব না, কিন্তু আমাদের যে ভালোবাসতে সকলে অনেক কার্পণ্য করে। তপবনের দৃষ্টি হঠাৎ ম্লান হলো। নারীটি যে কারো দ্বিতীয় জীবনের অংশ হয়ে তার ভার বইতে পারছে না। ছোট্ট মেয়েটি কখনোই এমন বিতর্কিত জীবন আর জীবনসঙ্গী প্রাপ্য নয়। সে ক্ষীণস্বরে বলল, ইচ্ছা তো করছি নিখুঁত এই ফুলটাকে পৃথিবীর সকল সুখ আর ভালোবাসায় মুড়ে রাখতে, কিন্তু আমি নিজেই যে খুদযুক্ত এক মানুষ, কি করে এই ফুলের যোগ্য প্রাপ্য তাকে দিব বলো? রূপকথার দেহ মনে আজ আর বিন্দুমাত্র শক্তি নেই। শরীরটা নেতিয়ে পড়ল বড্ড আরামদায়ক বুকটিতে। বদ্ধ নেত্রে ক্ষীণস্বরে আওড়ালো, সব অজুহাত, কেউ ভালোবাসতে চায় না। তপবনের মুখশ্রী হতাশার আড়ালে মিলিয়ে গেল। ছোট্ট মেয়েটি যে সাধ্যের বাইরে গিয়ে বাস্তবতার সাথে লড়ছে, তার সঙ্গে বড্ড প্রয়োজন। নিজের রুমে পায়চারি করতে থাকা তানশান বারবার উকি দিল করিডোরে। তপবন অচেতন প্রায় দেহটিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকতে মৌনতার জবা চমকালো। তারা উদ্বিগ্ন কণ্ঠে কিছু বলতে যাবে তার আগে তপবন চারিপাশে সতর্ক দৃষ্টি ফেলে চাপা স্বরে বলল, মন, পরে কথা বলবো, আপাতত আমাকে কিছু বলো না। আর আমার রূপকথার কথা জিজ্ঞাসা করলে বলবে ওর জ্বর এসেছে। মৌনতা অজস্র প্রশ্ন নিয়ে নিরুত্তর শুধু মাথা নেড়ে সায় জানালো। বাবাকে উপরে আসতে দেখে তানশান ছুটে গেল। আতঙ্ক ভরা কণ্ঠে শুধায়, পাপা মিমির কি হয়েছে? তপবন মিহিস্বরে বলল, মিমি একটু অসুস্থ হয়ে পড়েছে আব্বু, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তপবন ঘরে গিয়ে রূপকথাকে ঘুম পাড়িয়ে দিয়ে দ্রুত নিজে গোসল করে বের হয়। বিছানায় শায়িত মেয়েটাকে দেখে চাপা নিঃশ্বাস ফেলল। চোখে মুখে বিতৃষ্ণা। তাকে জরুরি ভিত্তিতে এখন অফিসে যেতে হবে। সে পাঞ্জাবি পরে ছেলের ঘরে গিয়ে দেখলো সে তখনও স্কুল ইউনিফর্ম পরেই ঝিমুচ্ছে। তার ছেলেটা গম্ভীর হলে অনুভূতির দিক থেকে ভীষণ নাজুক। ছোটবেলা থেকে মাকে হারানোর কষ্ট সহ্য করতে করতে পাথর হয়ে যাওয়া ছেলেটি অদ্ভুতভাবে অন্যের কষ্ট সহ্য করতে পারে না। সে আদুরে গলায় ডেকে ওঠে। তানশান চোখ তুলে তাকায়, বিমর্ষ কণ্ঠে বলে, পাপা, ওয়াহিদ দাদু ভাই মিমির বাবা, সে সুস্থ সবল ছিল কিন্তু মিমিদের ফেলে লুকিয়েছিল। কেউ এমনটা কি করে করতে পারে পাপা? এমনও বাবা মা হয়?
তপবন ছোটবেলা থেকে ছেলের কাছে বাবা মা শব্দ দুটোকে পবিত্র শব্দ হিসেবে উপস্থাপন করেছে। আজও চাইল না দুনিয়ার নিকৃষ্টতার সাথে ছেলেকে পরিচয় করাতে। সে ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসা ছেলেটা মাথা আগলে নেয় নিজের সাথে, এক হাতে চুলে গলিয়ে দিয়ে বলে, সব মানুষ সমান নয় আব্বু, জরুরি নয়। একজন দুজনের জন্য আমরা পুরো গোটা শব্দটাকে খারাপ বলবো। যারা খারাপ তারা জীবনের সব পর্যায়ে খারাপ আচরণ করে, হোক সেটা স্বামী কিংবা বাবার পর্যায়ে। এখন তুমি এটা থেকে কি বুঝলে বলো তো? তানশান মুখ তুলে তাকায়। তপবন দু হাতে রাজ দেয় ছেলেটার মুখটি নিয়ে বলল। তুমি কি শিক্ষা নিলে এটা থেকে? তানশান ক্ষীণস্বরে বলল, ভালো মানুষ হতে হবে, যেন আমার দ্বারা জীবনের কোনো পর্যায়ে কেউ আঘাত না পায়। একদম ঠিক। আর তোমার মিমিকে এই কষ্ট থেকে বের করতে হবে, সবসময় তার মুখে হাসির কারণ হতে হবে। তুমি কি জানো তোমার মিমি আর তার পরিবারকে ভালোবাসার মতো কেউ নেই, তুমি আর আমি ব্যতীত। তাই তাদের সবসময় তাদের আগলে রাখতে হবে, ভালোবাসতে হবে, পাশে থাকতে হবে। থাকবে তো? তানশান ঘন ঘন মাথা নেড়ে বলল। থাকবো পাপা, সব সময় থাকবো। তানশানের বক্ষস্থলে কেমন ব্যথা অনুভব হলো। মিমির অবস্থা তো তার থেকেও করুন। তার তো সব রয়েছে, কিন্তু মিমির বাবা থেকেও নেই। তাদের ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছে। অন্তঃস্থলে আরো কয়েক ধাপ নম্রতা বৃদ্ধি পেল মিমির জন্যে। তপবন ছেলের কপালে চুমু দিয়ে বলল, মিমি ঘুমাচ্ছে, তার পাশে থাকবে। বাবাকে জরুরি কাজে একটু অফিসে যেতে হবে। তানশান, আসতে একটু লেট হতে পারে, তুমি দেখে নিবি তো তাকে? তার কিন্তু এখন কাউকে খুব প্রয়োজন। আমি দেখে নেবো তাকে, একটুও মন খারাপ হতে দেব না। তানশান সাগ্রহে বলল। তপবন নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসে। বিভীষিকাময় জীবনের মোড়ে ঘুরে দাঁড়ানোর শক্তি হিসেবে রূপকথা ছোট্ট একটা হাত পেতেই তার অধরে ফুটে উঠল এক চিলতে বিষাদমাখা হাসি। দ্বিতীয়বারের মতো পিতৃহারা হওয়ার সে বিদঘুটে আর অসহনীয় প্রদাহে রূপকথা বেশিক্ষণ চোখ বুজে থাকতে পারল না। বুক জুড়ে হারিয়ে ফেলা তীব্র সেই হাহাকার নিয়ে সে ছটফট করে উঠে বসল। চৈতন্য ফিরে আসতেই আবারও সেই বিভীষিকাময় বাস্তবতা তাকে গ্রাস করল। তবে এবার আর স্বামী নামক ভরসাটুকুতেও পাশে খুঁজে না পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে রূপকথা। কিন্তু যেদিন থেকে তপবন দ্বিতীয়বার কবুল বলেছিল সেদিন থেকে মনে প্রাণে মানে সে কারোর ভরসা স্থল। কোনোভাবেই এই আশ্রয়ের ভিত নড়বড়ে হতে দেওয়া যাবে না। আজও তার সেই প্রতিজ্ঞার ব্যত্যয় ঘটল না। বাবার অনুপস্থিতিতে তারই আদর্শে দীক্ষিত তানশান এক শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ালো উন্মাদ প্রায় নারীটির। বাবার আদেশ মান্য করা তানশান শক্তিশালী ভরসাস্থল হলো তার মিমির রূপকথা। দুই হাত নিজের শক্ত আজলাই নিয়ে তানশান শক্ত কণ্ঠে বলল, পাপা সব সময় বলে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ যদি কাউকে আমাদের থেকে কেড়ে নেয় তবে তার জন্য হয়তো তার কোনো উত্তম পরিকল্পনা থাকে। আপনার জন্য হয়তো আল্লাহ কোনো উত্তম পরিকল্পনা ভেবে রেখেছিলেন, তাই এমনটা করেছেন। আপনি যদি কান্নাকাটি করেন তবে আল্লাহর সিদ্ধান্তই অসন্তুষ্ট প্রকাশ পাবে, এতে আল্লাহ নারাজ হবে। আপনার কষ্টগুলো আল্লাহর কাছে সঁপে দিন আর হাসি মুখে থাকুন। যার যা প্রাপ্য সৃষ্টিকর্তা তাকে তাই দিবে। ও বিছানায় নেতিয়ে পড়া দুর্বল দেহে রূপকথা কান্না থামায় ক্ষীণস্বরে বলে, বাবার আশায় 10 বছর চাতক পাখির মতো অপেক্ষা করার পর এত যন্ত্রণা কি আমাদের প্রাপ্য? তানশান না বোধক মাথা নাড়ালো। আপনাদের এগুলো প্রাপ্য নয় বলেই সৃষ্টিকর্তা একজন অযোগ্য মানুষকে আপনাদের থেকে কেড়ে নিয়েছে। তিরতির করে কেঁপে ওঠা অধৈর্যগোল আর চেপে রাখতে পারল না রূপকথা। ফের গুমড়ে উঠল তার অবরুদ্ধ কান্না। আর্তনাদের সুরে বলল, কিন্তু ওই মানুষটা যে আমার বাবা ছিল তানশান, যার কাঁধে চড়ে আমার শৈশব কেটেছে, যার বুকে মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছি, সেই মানুষটা চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এতটাই ভালোবেসেছিলেন যে 10টা বছর আমরা শুধু তার ফেরার অপেক্ষায় কাটিয়ে দিয়েছি। এত স্মৃতি, এত মায়া, এগুলো কি এক নিমেষে বিস্মৃতির অতলে ভুলিয়ে দেওয়া সম্ভব? এত নিখাদ ভালোবাসার পরেও সৃষ্টিকর্তা কেন আমাদের বাবাকে এমন নৃশংসভাবে কেড়ে নিলেন? আঁকড়ে ধরা হাতটি আরও নিবিড়ভাবে নিজের মুঠোবন্দি করে নিল তানশান। চরম প্রতিকূল মুহূর্তেও বাবার মতো চিরচেনা স্মিত হাসি নিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, সৃষ্টিকর্তা বা অযোগ্য তাই আমাদের থেকে কেড়ে নেয়, আর যা উত্তম তাই আমাদের দান করেন। তিনি আপনাদের বাবাকে সরিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু বিনিময়ে কতজন আপন মানুষকে পাঠিয়েছেন তা কি একবারও ভেবে দেখেছেন? রূপকথা অশ্রুসিক্ত বিভ্রান্ত চোখে চেয়ে রইল। তানশান মৃদু হেসে বলল, সৃষ্টিকর্তা আপনার বাবাকে হয়তো ফিরিয়ে নিয়েছেন, কিন্তু পরিবর্তে আমাদের তো দিয়েছেন।
আজ থেকে আমরাই আপনার পরিবার, আপনার বাবা, আপনার একমাত্র ভরসা। এই যে আমি যখন বড় হব তখন আপনার সব দায়িত্ব আমার, নতুন নানু আর আপনার ছোট বোনের দায়িত্বও আমার। আমাদের আর কাউকে প্রয়োজন নেই, আমরা সবাই সবাইকে ভালোবেসে আগলে রাখবো। এতটুকু কি যথেষ্ট নয়? তানশানের কণ্ঠে ভরপুর দৃঢ়তা, নেই কোনো জড়তা, ঘৃণা। কঠিন বাস্তবতার দোরগোড়ায় রূপকথার মনে হলো সন্তান হিসেবে সে হেরে গেলেও মা হিসেবে সে জিতে গিয়েছে। সে জিতে গিয়েছে সৎমা নামক সামাজিক কলঙ্ক আর অবজ্ঞাত জড়িত শব্দটির সাথে লড়াইয়ে। এক সুপ্ত বিজয়ের উল্লাসে তার কান্নার বেগ স্তিমিত হয়ে আসে। এতক্ষণ ঘরের কোণে নীরবে দাঁড়িয়ে থাকা মৌনতা আর রোজ তাদের স্থবিরতা ভেঙে একে অপরের দিকে তাকালো। মায়েরা যেমন সন্তানদের সুখে দুঃখে তাদের আগলে রাখে, পরিবর্তে সন্তান ও মায়ের সুখ দুঃখে মাকে আগলে রাখবে। এমন একটা সুন্দর দৃশ্য সাধারণ রক্তের সম্পর্কে স্বাভাবিক হলেও সৎমা ও ছেলের সমীকরণে তা বরাবরই এক বিরল দৃশ্য। তবে আজ মৌনতা আর রোজ এক পরম সৌভাগ্যের ফলে সেই দুর্লভ মুহূর্তেরই সাক্ষী হলো। হৃদয়ে একরাশ মৃত অনুভূতির ভার নিয়ে শয্যাশায়ী নির্জীব নারীটি অপলক দৃষ্টিতে চেয়ে আছে সামনে হাঁটু গেড়ে বসে থাকা চঞ্চল ছেলেটির দিকে। নিস্তেজ নারীটির পানে চেয়ে তানশান ভীষণ আদুরে স্বরে বলল, ভাত খাবেন? মেজমা ভাত এনেছে। কোন সকালে খাবার খেয়েছে? অশ্রুভেজা নয়নে রূপকথা নীরবে না বোধক মাথা নাড়ালো। তানশান যেন আজ মাকে আগলে রাখা এক যত্নবান সন্তান। সে এবার মায়াভরা কণ্ঠে বলল, তবে কি অন্য কিছু খাবেন? পাস্তা খাবেন? রূপকথা এবারেও নাকচ করল। তানশান এবার ভাবুক হলো, ভেবেচিন্তে শুধালো, তবে পিৎজা, বার্গার, চিকেন চাপ, নান এগুলো খাবেন? রূপকথা এবারও প্রত্যাখ্যান করলো। চতুর্থবারের মতো ভাবুক তানশান সরব চমৎকার হেসে উৎসুক কণ্ঠে বলল, আচ্ছা, ভাত, পাস্তা, পিৎজা কিছু খেতে চান না? কিন্তু এখন আমি এমন একটা জিনিসের নাম বলবো যেটা আপনি কিছুতেই ফেরাতে পারবেন না। নামটা শুনলে আপনার জিভে জল এসে যাবে, আর আপনি নিজেই অনুরোধ করে বলবেন, তানশান প্লিজ এগুলো খাই, একটু খাই। বলবো সেটা কি? তানশানের উৎসুক কণ্ঠে রোজার মৌনতার ঠোঁটে হাসির রেখা ফুটলেও কাঙ্ক্ষিত মানুষটার মুখে বিষণ্ণতার ছায়া কাটল না। বিন্দুমাত্র নড়চড় হলো না তার পাথর হওয়া চাহনিতে। তানশান দমে যাওয়ার পাত্র নয়। সে জানে এই একটি খাবারের নাম শুনলে রূপকথা বরাবরই আত্মহারা হয়ে যায়। সে হাসি মুখে আরো উৎসাহ নিয়ে বলল, ফুচকা খাবেন? অনেকগুলো ফুচকা। আমায় 10 মিনিট দিন, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। তবে এবার তানশানের উৎসুকতারা ফিকে পড়ল। এবার সত্যি তানশানকে হতাশ হতে হলো। রূপকথা একইভাবে নির্জীব নেত্রে তাকিয়েছে তার পানে। অতি পছন্দের খাবারটির নাম শুনেও তার মধ্যে কোনো উল্লাস দেখা যাচ্ছে না। একরাশ হতাশা নিয়ে তানশান তার সামনে হাঁটু ভাঁজ করে বসলো। বিমর্ষ কণ্ঠে বলল, এমন করছেন কেন? এভাবে করে তো যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষটাকে আপনি আরো জিতিয়ে দিচ্ছেন। বুকের ভেতর অসহনীয় অবিশ্বাস্য যন্ত্রণায় কাতর রূপকথার চোখ ফের নোনা জলে ঝাপসা হয়ে আসলো। কি করে বোঝাবে তার দীর্ঘ 10 বছরের সযত্নে লালিত অপেক্ষাগুলো কেউ কতটা নৃশংসভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। কোনো বাবা, কোনো স্বামী কিংবা কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে এতটা পাষাণ হওয়া কি আদৌ সম্ভব? সম্ভব নয়। রূপকথা তখনও ঘৃণ্য বাস্তবতা গলদ্ধকরণ করতে মগ্ন। অশ্রুভরা চোখে চেয়ে তানশান ক্ষীণ নিঃশ্বাস ফেলল। যেই মানুষটা পুরো বাড়ি মায়ের বেশে ঘুরঘুর করে বেড়াতো, তার পেছনে আঠার মতো লেগে থাকতো, আজ সেই মানুষটাকে এভাবে মূর্ছা যেতে দেখা তার জন্যে কঠিন। সে নরম স্বরে পুনরায় বলল, ফুচকা আনি, ঝাল ঝাল টক টক, অনেক মজা, খাবেন? রূপকথা পলক ফেলল। সহসা টুপ করে ঝরে পড়ল এক ফোঁটা অশ্রু। উপচে পড়া কান্না আটকে মেয়েটি ক্ষীণস্বরে আবদারের সুরে বলল, একটু ঘুমাই। অথচ আবদারটুকু করুণ আর্তনাদ মনে হলো তানশানের কাছে। মুখাবব ম্লান হয়ে এলো। খাবার হাতে দাঁড়িয়ে থাকা মৌনতা আর রোজের বুকেও অজানা হাহাকার মোচড় দিয়ে উঠল। বাবার নিষেধাজ্ঞায় তানশান কিছুই বলেনি যে ঠিক কোন ঝড়ে রূপকথা নামক ছোট্ট মেয়েটি আজ এভাবে তছনছ হয়ে গিয়েছে। তবে তারা ধারণা করতে পারছে কিছু। বাবাকে কথা দেওয়া তানশান ব্যর্থ হয় রূপকথার মন খারাপ দূর করতে। রূপকথাকে ঘুমাতে দিয়ে তানশান পাণ্ডুর মুখে বেরিয়ে আসে কক্ষ থেকে। মৌনতা আর রোজও তার পেছন পেছন বেরিয়ে আসে। মৌনতা উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, তানশান আব্বু, রূপকথার কি হয়েছে আমাদের খুলে বলো। তানশান আনত মুখে মেজমাকে বলল, পাপা বলতে নিষেধ করেছে মেজমা। আম সরি, তুমি পাপার থেকে শুনে নিও। আমায় ক্রসিং এ যেতে হবে মেজমা। আর তুমি একটু মিমিকে 1 ঘন্টা দেখে রেখো, আমি জলদি এসে পড়বো। মৌনতা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখে রাখবো। তানশান মাথা নেড়ে নতশির নিজের ঘরে চলে যায়। রোজ বিরক্ত হয়ে বলল,
ওটা একটা রোবট, ভাইজান যা মেমোরিতে সেট করে যাবে তাই বকে যাবে। ওর কাছে কি জিজ্ঞেস করো, চলো বড় ভাবির সাথেই কথা বলি। মৌনতা তাকে আটকে দিয়ে বলল, তুমি দেখলে না ওর অবস্থা কত খারাপ। অপেক্ষা করো ভাইজান আসুক, আমরা সব শুনে নেব। এখন একটু ঘুমাতে দাও, উঠলে আমি জোর পড়বো, কিছু খাইয়ে দেবো। তখন বেলা 3টা। তানশান 5 মিনিট আগে বেরিয়ে গিয়েছে কোচিংয়ের উদ্দেশ্যে। বাবা যে কোচিং বন্ধ দেওয়া পছন্দ করে না। নায়েল গভীর ঘুমে। তখন বিকালে 1 ঘন্টা মেয়েটা ঘুমায়, তাতে মৌনতার শরীর ভীষণ স্বস্তি পায়। ইদানিং শরীরের সাথে ক্রমেই হেরে যাচ্ছে সে। ব্লিডিংও ক্রমাগত বাড়ছে। ইমরোজকে জানাবে আজ। ডাক্তার এত দেরি কেন করছে রিপোর্ট দিতে? মৌনতা পা টেনে টেনে নিচে নামতে সদর দরজা থেকে হনহন করে ঢুকলেন নির্জনা, আর মুখাভাবে কেমন চাপা আক্রোশ। শাশুড়িকে দেখা মাত্রই মৌনতা এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দেয়। বার্ধক্যের সায়ান্নে এসে জরাগ্রস্ত দেহটা ইদানিং নির্জনা বেগমের কাছে বড্ড দুর্বহ বোঝা হয়ে দাঁড়িয়েছে। মৌনতার স্পর্শ পেতেই প্রৌঢ়ার ক্রুদ্ধ মুখে জমে থাকা ক্লান্তির মেঘ খানিকটা অপসৃত হলো। তিনি থমথমে মুখে মৌনতার উপর শরীরে সমস্ত ভর দিয়ে কুশল বিনিময়ের ন্যূনতম সৌজন্যটুকু না দেখিয়ে গনগনে কণ্ঠে শুধায়, বড় বৌমা কোথায়? মেজ বৌমা? ঘরে পদার্পণ করা মাত্রই শাশুড়ির এমন ক্ষিপ্ত প্রশ্নে মৌনতা খানিকটা অপ্রস্তুত বোধ করলো। তার মনে সংশয় জাগলো, বড় ভাইজানের রূপকথার মাঝে আর নিশ্চিত কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। ভাইজান বলেছে রাতে এসে সব জানাবে। সে রূপকথার বেগতিক অবস্থার কথা লুকিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, ঘরেই আছে আম্মা। কলেজ থেকে ফিরেছে কখন? নির্জনা বেগমের কণ্ঠস্বর কাঠিন্যে ভরা। ঘন্টা 2 হবে। কার সাথে ফিরেছে? লাগাতার এই জেরা মৌনতার ললাটে চিন্তার রেখা ফুটিয়ে তুলল। তবুও মনের অস্বস্তি গোপন করে শান্ত গলায় বলল, রোজকার মতোই বড় ভাইজান আর তানশানের সাথেই তো ফিরল আম্মা, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? নির্জনা বেগম কোনো প্রতি উত্তর করলেন না। অস্বাভাবিক ফ্যাকাশে মুখে ধীর পায়ে নিজের শয়নকক্ষের দিকে অগ্রসর হতে হতে বললেন, তাকে এখনই আমার ঘরে পাঠাও। মৌনতা তাকে অনুসরণ করলো। বলল, ওর জ্বর এসেছে আম্মা, একটু ঘুমিয়েছে। ঘুম থেকে তুলে পাঠাও। নির্জনা বেগমের বজ্রকণ্ঠে আদেশে মৌনতা হকচকালো। বরাবরই শান্ত ধারার মানুষ হওয়ায় সকল পরিস্থিতি শান্তভাবে সামলে নিল। কোনো প্রকার দ্বিরুক্তি না করে বলল, আচ্ছা, খাবার কি বাড়বো আম্মা? তোমার শ্বশুর কি আজ বাড়ি ফিরবেন? বলে গিয়েছেন কিছু? আব্বুজান সকালে যাওয়ার সময় তো নিশ্চিত করে কিছু বলেনি। আমাকেও কিছু বলেননি। আমি খেয়ে এসেছি। নিজে আমার ওয়াহেদ এক প্রকার জোর করেই খাওয়ালো। খালুজান ভালো আছেন? কবে আসবেন এদিকে? ভালোই আছে, আমি বলে এসেছি, আসবে বলেছে। বলতে বলতে নিজ ঘরে গিয়ে নির্জনা বেগম থম মেরে গেলেন। চোখে মুখে অস্থিরতা, কাঠিন্যতা, শাশুড়ির আকস্মিক উদাসীনতায় শঙ্কিত মৌনতা সতর্ক গলায় শুধালো, কিছু হয়েছে কি আম্মা? কিছু যেন না হয় মেজ বৌমা, শুধু সেই দোয়া করো, কিছু হলে এবার আমি শেষ হয়ে যাব। হঠাৎ এমন করছেন কেন আম্মা? আমায় একা ছেড়ে দাও মেজ বৌমা, আর দ্রুত বড় বৌমাকে নিচে পাঠাও। তার সাথে আমার বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া আম্মা? সেটা পরে দেখবে। শুধু এতটুকু প্রার্থনা করো যেন আমার শঙ্কা সত্যি না হয়। নির্জনা বেগম বারান্দার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ ধরা গলায় কথাগুলো উচ্চারণ করলেন। মৌনতা অবুঝ দৃষ্টি ফেলে বেরিয়ে গেল কামরা থেকে। নির্জনা বেগম মন্থর গতিতে গিয়ে দাঁড়ায় বারান্দা বরাবর। উদাসীন চোখে তখন স্পষ্টভাবে ভেসে উঠছে এক বেগানা পুরুষের। বাইকের পেছনে নিজের ঘরের সম্মান সুখ। গত 2 মাসে তিনি নিজের চোখে দেখেছেন তানশান আত্মাপবনকে কি নিপুণভাবে আগত নতুন মানুষটা মোহাচ্ছন্ন করে ফেলেছে। দেখেছেন কিভাবে রূপকথা একটু একটু করে তানশান আর তপবনের বিশ্বাস ও ভালোবাসার স্থান দখল করে নিয়েছে। দেখেছেন কি করে তানশান রূপকথার সান্নিধ্যে খিলখিলিয়ে হাসে, মজা করে চঞ্চলতা প্রকাশ করে, কিন্তু এই মায়ায় যে তার সাজানো সংসারটা তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। সে কোনোভাবে আরেকবার তানশান তপবনকে ভেঙে চুরমার হয়ে যেতে দেখতে পারবে না। চাপা আক্রোশ আর অসহ্য অস্থিরতায় নির্জনা বেগমের চোয়াল শক্ত হয়ে এলো। জীর্ণ কায়া ঘামে সিক্ত হলো। দুশ্চিন্তায় অস্থির তৃষান এবার না পেরে ল্যান্ডলাইনে ফোন দিল। 1বার 2বার অনেকবার দিলেও কেউ রিসিভ করলো না। তৃষান মেজাজ হারায়। মেয়েটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? আদৌ কি ঠিক আছে? ল্যান্ডলাইন লাগাতার বেজেই চলেছে দেখে নির্জনা বেগম ত্রস্ত পায়ে এগিয়ে এলেন বসার ঘরে। অজানা ভয় দুশ্চিন্তায় দিশেহারা অন্তঃস্থল নিয়ে অনাগ্রহে টেলিফোনটা কানে ঠেকায়। কিন্তু তার অনাগ্রহরা নিদারুণ মাত্রা পেল ভেসে আসা চিন্তিত অপরিচিত পুরুষালী কণ্ঠে। প্রৌঢ়ার অন্তঃস্থলের প্রশ্ন আর ভয়গুলোকে সঠিক প্রমাণ করার জন্য উদ্বিগ্ন কণ্ঠই যথেষ্ট ছিল। হ্যালো রূপকথা, তুমি কি বাড়ি পৌঁছেছ?
আমি তো ভাই অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। নির্জনা বেগমের বুকের ভেতরটা এক লহমায় সংকুচিত হয়ে এলো। বহু বছর আগে সমাহিত হওয়া কিছু তিক্ত স্মৃতি দগদগে ক্ষতের মতো জেগে উঠল। অতি কষ্টে ক্ষীণস্বরে তিনি প্রশ্ন করলেন, কে তুমি? রূপকথাকে কেন খুঁজছো? অপরিচিত কণ্ঠে তিশান মুখ বিকৃত করে না। এটা নিশ্চিত তপবন ভাইজানের মা। মেয়েটা নিজেও ফোন রিসিভ করে না, আর না করে ঘরের ফোন। সে বিরক্তি লুকিয়ে বলল, আমি ওর কাছে মানুষ। আপনি একটু বলুন, রূপকথা বাড়িতে পৌঁছেছে কিনা? কাছের মানুষ শব্দ দুটো নির্জনা বেগমের কানে তপ্ত সীসার মতো বিঁধল। চোখের সামনে সমস্ত পৃথিবীটা ধোঁয়াশা হয়ে এলো। তিনি অস্ফুট স্বরে বিড়বিড় করলেন, কি বলছো এসব? কিছু না, আপনি কাইন্ডলি একটু বলুন ও পৌঁছেছে কিনা। হ্যাঁ পৌঁছেছে, কিন্তু তুমি কে? ও তোমার কেমন কাছের মানুষ? নির্জনা বেগম উদ্ভ্রান্তের মতো প্রশ্নগুলো ছুড়ে দিলেন, কিন্তু তার ব্যাকুলতার কোনো উত্তর না দিয়ে ওপারে তৃষান দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল। কথা শেষ হওয়া মাত্রই ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হাতে টেলিফোন ধরে নির্জনা বেগম পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের মণি তখন আগুনের মতো রক্তাভ, দৃষ্টি নিবদ্ধ এক অন্ধকার ভবিষ্যতের দিকে, যেখানে কেবল ভাঙা সংসারে দীর্ঘশ্বাস আর আপনজন হারানোর হাহাকার প্রতিধ্বনিত হয়। অশ্রুসিক্ত চোখে তিনি কঠিন স্বরে বিড়বিড় করে উঠে, আমি তোমার কোনোভাবেই আরেকবার আমার সংসার ভাঙতে দেব না রূপকথা। আমি থাকতে আমার সন্তান আর নাতিকে আর কেউ কোনোদিন দুঃখ দিতে পারবে না। বলেই সে এক প্রকার হুঙ্কার ছেড়ে রূপকথাকে ডাকলো। নির্জনা বেগমের চোখের তারায় তখন প্রলয়ের আভাস, যেন কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাস বয়ে আনছে সেই দৃষ্টি। নিজের ভেতরেই নিজে দগ্ধ হচ্ছেন তিনি। আজ তার বারবার মনে হচ্ছে, আভিজাত্য আর বংশ পরিচয়হীন এক মেয়েকে ঘরের বড় বউ করে আনাটাই ছিল জীবনের চরম ভুল। মৌনতা রূপকথাকে ডাকতেই গিয়েছিল, হঠাৎ হুঙ্কারে বাড়িতে থাকা সকলে বেরিয়ে আসলো। রোজ, মাজেদা, জবা দ্রুত এগিয়ে আসে। তারা জানতই না নির্জনা বেগম বাড়িতে এসেছেন। রোজ এগিয়ে এসে শুধায়, বড় ভাবি অসুস্থ আম্মা, তাকে এভাবে ডাকছো কেন? রূপকথা নিচে এসো। নির্জনা বেগম মেয়ের দিকে বরাবরের মতোই কঠিন দৃষ্টি নিক্ষেপ করে নিজকর্মে মনোযোগী হয়। ফের কর্কশ কণ্ঠে ডাকে। মনতা রূপকথার কাছে গিয়েছিল। কিয়ৎকাল বাদ কোনো মতে শাড়ি একটা জড়িয়ে রূপকথা নতশির দুর্বল কদমে এগিয়ে আসে। তবে আর চোখে মুখে একটুও জোর নেই শাশুড়ির সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর। যেই মুখে কখনো দৃঢ় কণ্ঠে বলেছিল তার বাবা চরিত্রহীন নয়, সেই মুখটা বাবা নামক মানুষটা নিজ দায়িত্বে পায়ে পিষে ফেলেছে। একজন কলঙ্কিত মানুষের সন্তান। এই ঘৃণ্য সত্যটা ভাবতেই তার শিরদাঁড়া দিয়ে এক হিমস্রোত বয়ে গেল। চোখে জমা অশ্রু আড়াল করে সে নতমুখে শাশুড়িকে সালাম দিল। মৌনতা শিখিয়ে দেওয়া সেই অজুহাতটা ক্ষীণস্বরে আওড়ালো, একটু অসুস্থ ছিলাম আম্মা, তাই নিচে নামতে পারিনি। নির্জনা বেগম ধীর অথচ ভারী কদমে রূপকথার একেবারে সামনে এসে দাঁড়ালেন। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন রূপকথার আত্মা পর্যন্ত এফোড় করে দিচ্ছে। কঠোর গলায় বললেন, আমার দিকে তাকাও। মনতার রোজ খানিকটা ভীত হলো। নির্জনা বেগমের অবয়বে কেবল ক্রোধ নয়, কেমন বিষাক্ত ঘৃণা মিশে আছে। রূপকথা মাথা তোলা সাহস পেল না। এবার নির্জনা বেগম সিংহীর মতো গর্জে উঠলেন, আমার চোখে চোখ রাখো। কেঁপে উঠল রূপকথা শীর্ণকায়া। বাধ্য হয়ে যখন সে চোখ তুলল, দেখল একজোড়া রক্তাভ চাহনি তার দিকে স্থির হয়ে আছে। তবে কি শাশুড়ি জেনে গেছে বাবার কথা? এবার কি বাবার পাপের প্রায়শ্চিত্ত তাকে এই সংসার বিসর্জন দিয়ে করতে হবে? ঠিক সেই মুহূর্তে মাথার উপর স্বামী আর ছেলে ছায়ার কথা মনে পড়তে সে শেষবারের মতো একটু সাহস সঞ্চার করলো। অতি ক্ষীণ স্বরে বলল, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে আম্মা? নির্জনা বেগমের চোয়াল শক্ত হয়ে এলো। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললেন, তোমাদের মতো মেয়েরা কত নিপুণভাবে অভিনয় করতে পারো, তাই না? আমাদের মতো মেয়ে মানে? তর্কের এই দুঃসাহসটা রূপকথার অবচেতন মন থেকে বেরিয়ে এলো। সহসা নির্জনা বেগম এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন, হ্যাঁ আমিও নারী, কিন্তু তোমাদের মতো দুশ্চরিত্র নই, যে সুপরিকল্পিতভাবে হাসি মুখে একটা সাজানো সংসার ছারখার করে দিতে পারে, যাদের বিবেক এক মুহূর্তের জন্য দংশন করে না। রূপকথা বিমূঢ় হয়ে চেয়ে রইল। সে কবে কার সংসার ভেঙেছে? বাবার কলঙ্ক নিয়ে মানুষ তাকে কথা শোনাতে পারে, কিন্তু তাকে কেন চরিত্রহীন বলা হচ্ছে? সে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল। নির্জনা বেগম অবাক হলেন রূপকথার আত্মবিশ্বাসী কণ্ঠে। তোমার চোখে মুখে এখনো কি নাটকীয় দৃঢ়তা! তোমার বয়স অনুযায়ী তোমার অভিনয়ের পরিপক্কতা দেখে আমি সত্যিই অবাক। আমার সংসার ভাঙছো, আবার আমার চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলছো। রূপকথা অশ্রুরা ফের অবমুক্ত হয়। সে তৎক্ষণাৎ বিরোধ করে বলল,
রূপকথা অবুঝ কণ্ঠে কড়া বিরোধে নির্জনা বেগম অতি দুঃখে হেসেই ফেললেন। তোমার কি আমায় বোকা মনে হয়? আজ 30টা বছর আমি এই সংসারের হাল ধরে আছি শক্ত হাতে। আমার চোখের সামনে তুমি আমার সেই সংসারের শক্ত ভিত নাড়াতে চাইছো, আর আমি সেটা টের পাবো না? কিন্তু আমি কি করেছি? রোজ এতক্ষণ চুপ থাকলেও আর চুপ থাকতে পারে না, সে ব্যগ্র কণ্ঠে বলে, আম্মা, সবার উপরই ভিত্তিহীন সন্দেহ আর অভিযোগ করা বন্ধ করো। কেউ তোমার ঘর সংসার ভাঙতে চায় না। বড় ভাবিজান তো বয়স, শখ, আহ্লাদ সব মাটি চাপা দিয়ে সেই প্রথম দিন থেকেই একটা অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক এই সংসারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছে। তবে তুমি কোন জ্ঞানী তাকে এই অপবাদ দিচ্ছ? নির্জনা বেগম কঠোর দৃষ্টি ফেললেন রোজের দিকে, ধমকে উঠে বললেন, একদম চুপ রোজ। মায়ের মুখে মুখে তর্ক করার জন্য কোনোদিন তুমি আমার থেকে বাজে এক শাস্তি পাবে। রোজ, জীবন কি তা আমি দেখেছি, তুমি এখন পর্যন্ত কিছুই দেখোনি। আমি কোনো কারণ ছাড়া একটা কথা বলি না, তা তোমার মতো নির্বোধ আজও বুঝবে না। আচ্ছা, আমি না হয় নির্বোধ, কিন্তু কি তোমার সেই কারণ দেখাও, যার কারণে তুমি একটা মানুষের চরিত্রহীন বলছো। নির্জনা বেগম রক্তবর্ণ চোখে তাকিয়ে নিজের ফোনটা বের করলেন। ফোনের স্ক্রিনে রূপকথার চোখের সামনে ধরতে চারিপাশে সমীরণ ভারী হয়ে উঠল। রোজের কণ্ঠের জন্য মিশে মিলিয়ে গেল। স্ক্রিনে ভাসছে এক বেগানা পুরুষের বাইকের পেছনে রূপকথা বসে আছে। যদিও পুরুষটির চেহারা অস্পষ্ট, কিন্তু রূপকথাকে চিনতে বিন্দুমাত্র ভুল হয় না। রূপকথা যেন আবারও নিজের বাকশক্তি ফিরে পেল। এটা যে একটা ভুল ধারণা। সে হড়বড়িয়ে কৈফিয়ত দিতে বলল, আম্মা, উনি আমার কলেজের প্রিন্সিপালের ছেলে। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু পরিচিত। আজ একটু বিপদে পড়ে তার বাইকে উঠতে হয়েছিল আমায়। জীবন আর তার দেওয়া শিক্ষায় নির্জনা বেগম রীতিমতো এক বিকারগ্রস্ত মা। এমনই ক্ষুদ্র ক্ষুদ্র আশঙ্কা একদিন তপবন, ইমরোজ আর এরোজের মাকে কেড়ে নিয়েছিল। তাই রূপকথার এই কৈফিয়তগুলো একটুও প্রাধান্য পেল না, বরং রূপকথা থমকে যায়। তার গালে সপাটে এক চড় পড়তেই মৌনতা আর্তনাদ করে উঠল। আম্মা, নির্জনা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার মাঝে একদম কেউ আসবে না, আমাদের মাঝে একদম কেউ আসবে না মেজ বৌমা। আজ আমার বোঝাপড়া হবে রূপকথার সাথে, তার দুঃসাহসের সাথে। তাকে প্রথম দিন থেকে আমি সাবধান করে আসছি আমার সংসারকে মাথায় করে রাখতে হবে, কিন্তু সে তো আমার সংসার ভাঙার দুঃসাহস দেখালো কি করে? নির্জনা বেগম থামেন, ফের দাঁতে দাঁত চেপে থমকানো রূপকথার দিকে চেয়ে বলেন, তুমি আমার সাথে চালাকি করার একটু চেষ্টা করবে না। পরিচিত কাছের মানুষের পার্থক্য আমি বুঝি। তুমি যাকে পরিচিত বলছো সে তোমায় নিজের কাছের মানুষ বলে দাবি করে। কলেজে পড়াশোনার নাম করে তুমি বেগানা পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবে, আর এটা আমি মুখ বুঝে সহ্য করব? তপবন জীবনে অনেক চড়াই উতরাই দেখেছে, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সব ভুলে সে বারবার ঘুরে দাঁড়াতে চেয়েছে। তোমার মতো নাম পরিচয়হীন মেয়ে, যার নেই বাপের পরিচয়, সেই মেয়ে তাকে আরেকবার ভাঙতে পারে না। আমি তোমায় ভাঙতে দেব না আমার সংসার। আমারই ভুল হয়েছিল মানুষের প্ররোচনায় এসে তোমার মতো জাত বংশ ছাড়া মেয়েকে আমার বাড়ির বড় বউ করা। এখন সেই ভুল শুধরানোর সঠিক সময়। সম্পর্কটা আরো গভীরে যাওয়ার আগেই সেই ভিত্তি উপরে ফেলবো, তবে কষ্ট কম হবে। অপরাধের সত্যতা যাচাই করার আগে নির্বিচারে শাস্তির ঘোষণায় রূপকথা যেন বাকশক্তি হারিয়ে ফেলল। তার চারিপাশের পৃথিবীটা দুলছে। সে অস্ফুট স্বরে আরতি জানালো, আপনি ঠিক কি চাইছেন আম্মা? অন্তত সত্যটা বলার সুযোগ তো আমায় দেবেন। তোমাদের মতো চরিত্রহীন মেয়েরা খুব সুন্দর নাটক করতে জানো। হয়তো তপবন সেই নাটকে মুগ্ধ হতে পারে, কিন্তু আমি না। তাই অনেক হয়েছে। তোমায় প্রশ্রয় দেয়া মানে আরেকবার বোকামি করা। আমি এই মুহূর্তে তোমায় আমার ছেলে আর সংসারের থেকে দূরে বসিয়ে দেব। মৌনতা এবার ধৈর্যের বাঁধ হারিয়ে প্রতিবাদ করে উঠল, আমার রূপকথার কথাটা একটু শুনুন। ও যখন বলছে এমন কিছু করেনি, তখন করেনি। আপনি সামান্য একটা ছবির জন্য কি ঘর ছাড়া করতে পারেন না? নির্জনা বেগম চোয়াল শক্ত করে মৌনতার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টির দহন সইতে না পেরে মৌনতা শিওরে উঠল। ওই ছেলে নিজ মুখে স্বীকার করেছে রূপকথা তার কতখানি কাছের মানুষ। এরপরে আমায় বিশ্বাস করতে বলছো মেজ বৌমা, সব জেনে শুনেও? আর সবথেকে বড় কথা হলো, আমার সিদ্ধান্তে আঙুল তোলার স্পর্ধা তোমার হলো কি করে? এই চরিত্রহীনাকে আমি আর এক মুহূর্তে আমার ছাদের নিচে রাখবো না। বলেই সে বজ্রকণ্ঠে হাঁক ছেড়ে ড্রাইভারকে ডাকলেন। জাফর।
2-3 বার ডাকতে প্রো ড্রাইভার জাফর ত্রস্ত পায়ে ঘরের ভেতরে ছুটে এলেন। নির্জনা বেগমের কণ্ঠ তখন ইস্পাতের মতো শক্ত। জাফর, এই মেয়েটাকে এখনই গাড়িতে তোলো, সোজা বাগেরহাটে রেখে আসবে। একে যেন আমার চোখের সামনে আর না দেখি। রূপকথা ফুপিয়ে কেঁদে উঠল, তবুও চোখ মুখ থেকে দৃঢ়তা সরে না। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি চরিত্রহীন নই আম্মা। আর না, ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক আছে। আপনার ভুল হচ্ছে কোথাও। আমি যেদিন থেকে কবুল বলেছি সেদিন থেকে আমার ধ্যান জ্ঞান আপনার ছেলে আর নাতির জুড়েই আছে। তারাই জানে আমি কেমন। নির্জনা বেগম তাচ্ছিল্য হাসলেন, চোয়াল চেপে বললেন, তোমাদের মতো চরিত্রহীন মেয়ে মানুষ হয় কাল ছাপের মতো বিষাক্ত। আমার ছেলে আর নাতির চোখে তো নতুন ভালোবাসা আর আশার আলোর পর্দা টেনে দিয়েছো তুমি। তারা দেখবেও না তোমার এই রূপ, কিন্তু আমি এত কিছু জেনেও তোমায় আমার ঘরে রাখবো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। এক্ষুনি বের হবে আমার বাড়ি থেকে। তোমার হাতে 5 মিনিট সময়। ঘৃণ্য বাস্তবতার কাছে মুখ থুবড়ে পড়তে পড়তে আজকের জন্য রূপকথা ভীষণ ক্লান্ত। তাই আর কৈফিয়ত দিল না, শুধু অনুনয় করে বলল, আমায় আপনার ছেলের সাথে একটু কথা বলতে দিন আম্মা। সে যদি সব শুনে বলে আমায় চলে যেতে, আমি চলে যাব। তোমার স্পর্ধা তো আকাশচুম্বী। তোমার কি মনে হয় এসব শোনার পর তপবন তোমায় ঘরে রাখবে আরেকবার ধ্বংস হওয়ার জন্য? আমার ছেলে আর যাই হোক দুশ্চরিত্র মানুষকে ঘৃণা করে, তাই কোনো অজুহাত নয়। এই মুহূর্তেই আমার বাড়ি থেকে দূর হও। মাজেদা চাচি ছলছল নয়নে অসহায় রূপকথাকে দেখে। সে জানে নির্জনা কতটা কঠোর, উপরন্তু সে চরিত্রহীন মানুষদের ঘৃণা করে। সে অনুনয় করে বলল, বড় ভাবি, একটু বড় বৌমার কথাটা শুনেন। ওর মধ্যে আমি এই কয় মাসে একটু খুদ দেখি নাই। ও এমন কাজ করতেই পারে না। কোথাও ফাটাইয়েন না, তপবন আসুক, ও যা সিদ্ধান্ত নেবে। আমার ঘরের কথার মাঝে কথা বলার দুঃসাহস হয় কি করে তোমার, মাজেদা? আমার সন্তানদের ভালো মন্দ দেখার জন্য এখনো আমি জীবিত আছি। নির্জনা বেগম তার উপরও গর্জে উঠলেন। মাজেদা নতশির চুপসে গেলেন। মৌনতা ছলছল নয়নে কঠোর শাশুড়ির পানে তাকায়। যে মানুষটা চরিত্রহীনদের এত ঘৃণা করে সে তো জানে তার নিজের ছেলেই এক চরিত্রহীন ব্যক্তি। তবে কি করে সারাদিন শুধু ছেলের বউয়ের উপর দোষারোপ করে যায়, যে ছেলের বউয়ের দোষের কারণে তার ছেলে ঘরমুখী হচ্ছে না। বিচার ব্যবস্থা এত অন্যায় কেন? রূপকথা বলহীন দেহে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। ফের ক্ষীণস্বরে অনুনয় করে বলে, আমায় যত দোষারোপ করেন আমি মুখ বুজে সহ্য করে নেব আম্মা, কিন্তু বিশ্বাস করে আমি চরিত্রহীন নই। আপনার ছেলেকে একটু ফোন দিন, সে জানে আমি এমন কিছু করতে পারি না। নির্জনা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চেঁচিয়ে বলে, এসব ন্যাকাকানা করবে না আমার সামনে। এই মুহূর্তে বের হবে আমার বাড়ি থেকে। বাকি বোঝাপড়া আমি তপবন আর তোমার মায়ের সাথে করব, কিন্তু আগে তুমি আমার ঘর থেকে বের হও। ভাগ্যের কি নির্মম পরিহাস! সকাল থেকে বাস্তবতার দুয়ারে মাথা ঠুকতে ঠুকতে এবার আর রূপকথার শ্বশুর বাড়িতেও জায়গা হলো না। চরিত্রহীন নামক ঘৃণ্য অপবাদ লেপ্টে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। 26 পেরিয়ে 27 বছর বয়সে ওয়াহেদ খুলনা শহরে আনোয়ার মাহমুদের প্রতিষ্ঠিত এক স্বনামধন্য কোম্পানিতে যোগ দেয়। সেই বছরই পারিবারিকভাবে তার জীবনে আসে নীলিমা। অর্থকষ্ট থাকলেও দাম্পত্য জীবনে ছিল অটুট ভালোবাসা ও সহযোগিতা। পরিশ্রম সততার স্ত্রীর সমর্থনে ওয়াহেদ দ্রুত উন্নতির পথে এগোয়। ততদিনে সে 2 কন্যার জনক। খুলনার ধনী শিল্পপতি আনোয়ার মাহমুদ 4 কন্যা সন্তানের পিতা। পুত্র না থাকায় ব্যবসার ভার সামলানো ছিল কষ্টকর। সেই শূন্যতা পূরণ করেছিল তার বিশ্বস্ত কর্মকর্তা ওয়াহেদ, যে ছিল তার চোখের মণি। কিন্তু হঠাৎ ওয়াহেদ কনজেনিটাল হার্ট ডিফেক্টে আক্রান্ত হয়। উন্নত সার্জারির জন্য প্রয়োজন 6 লাখ টাকা। আনোয়ার মাহমুদ কোনো দ্বিধা না করে অর্থ দেন, কাজ করে শোধ করাবে এই শর্তে। অস্ত্রোপচার সফল হলেও ওয়াহেদের সংসারে শুরু হয় আর্থিক টানাপোড়ান। ওয়াহেদ আবারও কাজে ফেরে। এরই মাঝে আনোয়ার মাহমুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। প্রাণে বাঁচলেও কর্মক্ষমতা হারান। তার অনুপস্থিতিতে কোম্পানির মূল দায়িত্ব এসে পড়ে ওয়াহেদের উপর। বাবার কাজ সামলাতে তখন কোম্পানিতে যোগ দেয় তার ছোট মেয়ে নিঝাম। সুন্দরী, অহংকারী ও জেদি মেয়েটি একসাথে কাজ করতে গিয়ে একসময় সে ওয়াহেদের প্রতি দুর্বল হয়ে পড়ে। নিষ্ঠা, দক্ষতা, অমায়িক ব্যক্তিত্বে ওয়াহেদ কোম্পানি ভরসা হয়ে ওঠে। তারা দুজন এক হলে কোম্পানির পতনও রোধ হবে। কিন্তু বারবার অ্যাপ্রোচ করেও নিঝাম তার কাছ থেকে কোনো সাড়া পায় না।
প্রত্যাখ্যানের জেদে সে বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে হুমকি দেয় 1 সপ্তাহের মধ্যে বাবার টাকা শোধ করতে হবে, নতুবা তাকে বিয়ে করতে হবে। ওয়াহেদ সিদ্ধান্ত নেয় টাকা শোধ করে চাকরি ছেড়ে দেবে। এই সিদ্ধান্ত নিজামকে আতঙ্কিত করে তোলে। এরপরই ঘটে ভয়াবহ ঘটনা। সেদিন বদ্ধ কামরায় নিজাম অশালীনভাবে ওয়াহেদকে অ্যাপ্রোচ করলে সে প্রতিবাদে চড় মেরে বসে এবং জানায় সে বিবাহিত। কিন্তু ততক্ষণে সব শেষ। অফিস জুড়ে ছড়িয়ে পড়ে উল্টো গল্প। ঈর্ষান্বিত সহকর্মীরাও যোগ দেয় অপবাদে। মালিকের মেয়েকে অ্যাপ্রোচ করে কোম্পানি দখলের চেষ্টা করেছে ওয়াহেদ। চরিত্রহীন আখ্যা দিয়ে সহকর্মীদের হাতে সেদিন তাকে মারা হলো। মাথা হেট করে বসে থাকা আনোয়ার মাহমুদ সেদিন মেয়ের মাথায় হাত রেখে শুধু জিজ্ঞাসা করেছিল সে কি চায়। চাইলে ওয়াহেদকে আজীবনের জন্য জেলে পাঠানো হবে, কিন্তু নিজাম চায় ভিন্ন কিছু। যার দ্বারা তার সম্মান নষ্ট হয়েছে তাকেই সে বিয়ে করতে চায়। এই সিদ্ধান্তে সহকর্মীরা বিস্মিত হলেও আনোয়ার মাহমুদ খুশি হন। ওয়াহেদের প্রতিবাদের একটা বাক্য কেউ শোনেনি। সেদিনই নিজামের সাথে তার বিয়ে সম্পন্ন হয়। আর এক লহমায় বদলে যায় ওয়াহেদের পুরো জীবন। বিদঘুটে স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে ওয়াহেদ। হাঁটুতে কনুই ঠেকানোর হাত দুটো এসে থামে ঘরমাক্ত মুখশ্রীতে। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো অনাদরে মুছে নেয়। সেদিনের পর থেকে সে এই মুখ নিয়ে কোনোদিনও নীলিমার সামনে দাঁড়ানোর সাহস পায়নি। যেই নারীটা তার জন্য আজীবন কষ্ট করে গিয়েছে সেই নারীটাকে এমন একটা উপসংহারে এনে দাঁড় করাতে তার বুক কাঁপে। ওই চোখে তাকানোর সাহস আজও তার হয়নি। আজও সে সাহস করে উঠতে পারেনি মেয়ে দুটোর সামনে গিয়ে ক্ষমা চাওয়ার। উদ্ভ্রান্তের ন্যায় দরজা ধাক্কানোর শব্দ কানে আসলেও ওয়াহেদ বিন্দুমাত্র নড়ল না। এই পর্যায়ে ভেসে আসলো পাষণ্ড বিকারগ্রস্ত এক নারীর কণ্ঠ। নিজাম চাপা স্বরে হিসিয়ে পড়ল, ওয়াহেদ, তুমি যদি এক্ষুনি দরজা না খুলছো তবে নিহামকে আমি ঠাটিয়ে কটা চড় মারবো। হুমকেটা বরাবরের মতোই কাজে আসলো। দরজাটা খুলে যেতে নিজাম হনহনিয়ে ঘরে ঢুকলো। শটান হয়ে দাঁড়িয়ে থাকা ওয়াহেদের গায়ে অস্থির চিত্তে হাত বুলিয়ে শুধালো, কি হলো? এতক্ষণ দরজা বন্ধ করেছিলে কেন? আপা যাওয়ার পর থেকে এমন করছো কেন ওয়াহেদ? শরীর খারাপ করেছে নাকি? ওয়াহেদ চোয়াল শক্ত করে থমথমে মুখে বলল, আমি কি 10 মিনিটের জন্য একটু একা থাকতে পারি না? না, পারো না, একদম পারো না। কি সমস্যা হচ্ছে আমায় বলো। নিজাম উন্মত্ত হয়ে শুধালো, সাফোকেশন হচ্ছে নিজাম, একটু একা ছেড়ে দাও প্লিজ। কেন সাফোকেশন হবে কেন? তুমি পাশে থাকলে এমনিতেই সাফোকেশন হয়। নিজামের অস্থিরতা খানিক ভরকালো। পরপরই হেসে উঠে বলল, পরিবারের জন্য মন কেমন করছে নাকি? ওয়াহেদ চোয়াল শক্ত করে তাকায় সম্মুখের বিকারগ্রস্ত নারীটির দিকে, যে কিনা তার পরিপূর্ণ জীবনটা তছনছ করে দিতে একবার ভাবেনি। সে পাথর চাপা স্বরে শুধালো, তুমি কখনো বলনি তপবনের স্ত্রীর বয়স এত কম? তপবনের স্ত্রীর বয়স কম তাতে তোমার কি? হ্যাঁ, তোমার ওই বিষয়ে মাথা ঘামাতে হবে কেন? ওয়াহেদ রক্তাভ নেত্রে চেয়ে বলল, কি হতো বলো তো আমার যদি তোমার মতো পিশাচের সাথ কোনোদিন দেখাই না হতো? তুমি আর তোমার পরিবার আমায় ধ্বংস করে দিয়েছো নিজাম। কি হলো আজ হঠাৎ এমন করছো কেন ওয়াহেদ? সব ভুলে যাও, আমি ব্যতীত কেউ নেই তোমার। আমি আর নিহাম ব্যতীত তোমার কোনো পরিবার নেই। এসো ভাত খাবে। নিজাম টানতে লাগলো ওয়াহেদকে। ওয়াহেদ টলটলে নেত্রে রেগে ধাক্কা মারলো তাকে। হিসিয়ে বলল, সরো আমার কাছ থেকে, আমি একা থাকবো। নিজামতের এসে তার কলার চেপে ধরল। একদম আমার কথা নড়চড় করবে না ওয়াহেদ। একা থাকতে পারবে না তুমি, একটুও না। এখন খাবে, তারপর আমার সাথে বসে গল্প করবে। করবো না, একদম করবো না। অনেক হয়েছে নিজাম, তোমায় আমি আর সহ্য করতে পারছি না। সরো আমার চোখের সামনে থেকে। আমি বাগেরহাটে যাব। আমার মেয়ে দুটোর সাথে কি হয়েছে, কেন হয়েছে আমায় জানতে হবে নিজাম। নিজাম আতঙ্ক ভরা নয়নে তাকায়। ভয়ে বিবর্ণ ও মুখে চেঁচিয়ে বলল, কোন মেয়ে? কিসের মেয়ে? তোমার কোনো মেয়ে নেই ওয়াহেদ। ভুলেও এইসব কথা উচ্চারণ করবে না, তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওয়াহেদ রক্তাভ দৃষ্টি ফেলে তার চোয়াল চেপে ধরে হিসিয়ে বলল, যা ইচ্ছা হয় তুমি করো। আমি বাগেরহাটে যাব, নীলিমার সাথে দেখা করব আর সব বলবো। এরপরও যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। তবুও এভাবে আমি মরতে পারবো না। নিজামের দেহ ঘামে ভিজে উঠল। সে ওয়াহেদের দিকে এক পলক অস্থির দৃষ্টি ফেলে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ওয়াহেদ ধপ করে বসে পড়ে বিছানায়। অক্ষিপটে ভাসছে তার ছোট্ট রূপকথার পরিপূর্ণ নারী রূপের বিধ্বস্ত মুখটি। যে মেয়ে বাবার আওয়াজ শুনলে ছুটে এসে ঝাঁপিয়ে পড়তো বুকে, সেই মেয়ের চোখে বাবার জন্য কত ঘৃণা অভিযোগ ছিল। ভাবতেই তার চোখের কার্নিশ বেয়ে টপটপে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কিয়ৎকাল বাদে সে চমকালো পুনশ্চ নিজাম ছুরি হাতে তার ঘরে প্রবেশ করতেই। তার থেকেও চমকালো নিজামের বাহুবন্ধনে নিহামকে দেখে। সে চেঁচিয়ে উঠল, করছো কি নিজাম?
নিজাম উন্মাদের ন্যায় ছুরিটা নিহামের গলায় ঠেকালো। ভয়ে শক্ত হয়ে থাকা নিহাম এবার ফুপিয়ে কেঁদে উঠল। ওয়াহেদ ছুটে যেতে নিলে নিজাম কঠিন দৃষ্টি ফেলে হুমকি দিয়ে বলল, একদম আগাবে না ওয়াহেদ। তুমি যদি বাগেরহাট যাও আর ওই নীলিমার সাথে দেখা করো, তবে আমি এই ছুরি আগে ওর গলায় চালাবো, তারপর আমার গলায়। ওয়াহেদ অশ্রুসিক্ত নয়নে ক্লান্ত স্বরে বলল, নিঝাম, তুমি পাগল, মানসিক বিকারগ্রস্ত, যে কিনা নিজের সন্তানকেও ছাড় দাও না নিজের জেদের কাছে। হ্যাঁ, আমি জেদি তোমার জন্য। চুপচাপ বলো, তুমি আমার কথা শুনবে কি শুনবে না? ভয়ে কুকড়ে যাওয়া নিহাম কাঁদতে কাঁদতে ভয়ার্ত কণ্ঠে আবারও বলল। ওয়াহেদ ক্ষীণ নিঃশ্বাস ফেলে বহু বছরের ন্যায় আজও পরাস্ত সৈনিকের ন্যায় বলল, ছেড়ে দাও ওকে, আমি যাব না কোথাও। নিজামের মুখে হাসি ফুটে উঠল। সে তড়িৎ গতিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।